আমরা দাঁড়িয়ে রয়েছি ফাঁসিদেওয়া ব্লকের চটহাট গ্রাম পঞ্চায়েতের পেটকি গ্রামে। আমরা আশেপাশে প্রচুর চা বাগান দেখতে পাচ্ছি। আমাদের সকলেরই জানা যে অর্থকরী ফসল হিসেবে উত্তরবঙ্গে চায়ের গুরুত্ব কিন্তু অপরিসীম। আর এই বর্ষাকালে চায়ের চাষটা কিন্তু সবচেয়ে বেশি করে হয়। কিন্তু এর সাথে সাথে বেশ কিছু সমস্যাও কিন্তু চলে আসে। এই সমস্যাগুলো কিভাবে আমরা এর প্রতিকার করব, তাই আজ আমরা জানবো আমাদের আজকের বিশেষজ্ঞ অতিথির কাছে। আমাদের আজকের বিষয় বর্ষাকালীন চা চাষে রোগ পোকার দমন। রোগ পোকার সমস্যা তো ভীষণভাবেই চলে আসে। আমরা বিভিন্ন আলোচনায় যখন সামিল হয়ে জানতে পারি, সরাসরি চলে যাব আজকের আলোচনায়। আমাদের সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সিএডিসির কৃষি আধিকারিক কৌশিক হালদার মহাশয়। আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। প্রথমেই আপনার কাছে জানতে চাইবো যে বড় বড় কোম্পানিগুলোর সাথে সাথে আজকাল কিন্তু ক্ষুদ্র চা চাষি ভাইরাও প্রচুর পরিমাণে চায়ের উৎপাদন করছে, আমরা আশেপাশে যেটা দেখতেও পাচ্ছি। তো চা চাষিরা আর কি মাথায় কোন কোন বিষয়গুলো রাখবে এই ক্ষেত্রে? হ্যাঁ, এখন যেহেতু বর্ষাকাল, মূলত কৃষক ভাইরা চাষবাসের জন্য রৌদ্র উজ্জ্বল উঁচু জমি নির্বাচন করতে হবে এবং বার্ষিক রেনফল 3000 থেকে 3500 মিলিমিটার এরকমই রেনফল বা বৃষ্টিপাতের দরকার। উঁচু জমিতেই আমরা চাষাশিদের নির্বাচন করতে বলবো, উঁচু জমি, সেখানেই আমরা চাষ শুরু করবো আর কি। আর কোন ধরনের মাটি বা জলবায়ু বা আবহাওয়া সবটা দরকার এই চা চাষের ক্ষেত্রে? এই যে বললাম যে মোটামুটি বার্ষিক রেনফল বা বৃষ্টিপাত 3000 থেকে 3500 মিলিমিটার হওয়া উচিত। এবং আমাদের এখানে যে মাটি আছে সেই মাটিতে আমাদের পর্যাপ্ত পরিমাণে জৈব সার দিতে হবে এবং তার সাথে ট্রাইকোডার্মা ভিরিডি অথবা সিউডোমোনাস ফ্লোরেসেন্স এবং গোবর সার বা ভার্মিকম্পোস্ট পর্যাপ্ত পরিমাণে দিতে হবে। পারলে ক্যাললিচও আমরা দেব এবং 4 থেকে 5 বার আমরা জমিটাকে ভালো করে চাষ দিয়ে নাওল দিয়ে রেডি করে আমরা সেখানে চারা সিলেক্টেড করে লাগাবো আর কি। আচ্ছা, এই বর্ষাকালীন চা চাষের ক্ষেত্রে কি কি সমস্যা দেখা দেয়? বর্ষাকালীন চাষাবাদের ক্ষেত্রে মানে সমস্যা বলতে বিশেষ করে কিছু পোকার সমস্যা হয়, লুপার, মাকড় এবং আপনার চায়ের মশা, এগুলো সমস্যা হয়। এবং তার সাথে সাথে একটা রোগও হয়, ব্ল্যাক রড বলে। এই রোগগুলো প্রতিকার সঠিকভাবে করতে হবে। আমরা এবারে এই যে সমস্যাগুলোর কথা শুনলাম, বাস্তব অভিজ্ঞতা শুনবো একজন চা চাষি ভাইয়ের কাছ থেকে। যেইখানটাতে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই জমিতে উনি চা চাষ করেছেন, শুনবো ওনার কাছে কিছু কথা। এই মুহূর্তে যে চা বাগানের মাঝখানটাতে দাঁড়িয়ে রয়েছি, যে চা চাষি ভাই এই চা পাতার চাষ করেছেন, এবারে তার বাস্তব অভিজ্ঞতার কথাই শুনবো তার কাছ থেকে। আপনার নাম? আমার নাম রাজীব পাল। আপনি কতদিন ধরে এই চা পাতার চাষ করছেন? আমি 15 বছর ধরে এই চা পাতা চাষ করছি। এই বর্ষাকালে কেমন ফলন পান? চা পাতার এটার মেন সিজনটাই হলো বর্ষাকাল। সারা সিজনই হয়, মোটামুটি 9 মাস এটার ফলন হয়, কিন্তু উৎপাদনটা এই বর্ষাকালেই মেন আর কি হয়। এই মুহূর্তে আপনি কতটা পরিমাণ জমির উপরে এই চা চাষ করছেন? এই মুহূর্তে আমি এই 20 বিঘা মতো জমির উপরে চাষ করছি। আচ্ছা, এই বর্ষাকালে চা চাষ করতে গিয়ে কি কি ধরনের সমস্যা আসে? বর্ষাকালে যেরকম উৎপাদনটাও বেড়ে যায়, নতুন ফ্লাশগুলো ভালো হয়, তার সাথে সাথে রোগ পোকাও বেড়ে যায়। হ্যাঁ, বিভিন্ন ধরনের পোকার আক্রমণটাই বর্ষাকালেই হয় এবং তার সাথে ছত্রাকজনিত বিভিন্ন রোগ আছে, হ্যাঁ, যেমন ব্ল্যাক রড, ফাঙ্গিসাইড বিভিন্ন ধরনের হয়, সেগুলো এই সময় চলে আসে। ওনার কাছে বাস্তব অভিজ্ঞতার কথা শুনলাম, সমস্যার কথা শুনলাম, এর সমাধান পাবো কি করে এ জানতেই চলে যাব একজন বিশেষজ্ঞের কাছে। একজন চাষি ভাইয়ের বাস্তব অভিজ্ঞতার কথা আমরা জানলাম, তার সমস্যার সমাধান কিভাবে আমরা পেতে পারি তা জানতেই আজ আমরা পাশে পেয়ে গিয়েছি একজন বিশেষজ্ঞকে, খড়িবাড়ি ফাঁসিদেওয়া ব্লকের সহ কৃষি অধিকর্তা ডক্টর মাহফুজ আহমেদ। আপনাকে স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। প্রথমেই আপনার কাছে জানতে চাইবো যে রোগ পোকার সমস্যার কথা আমরা জানলাম, তা যদি একটু বিস্তারিতভাবে বলেন। হ্যাঁ, বর্ষাকালে হচ্ছে সবথেকে বেশি পরিমাণ পাতা উৎপাদন হয়। যেহেতু পাতা উৎপাদন বেশি হয়, রোগ পোকার সমস্যাও কিন্তু অনেকটা বেশিই হয়, কারণ এই সময় বৃষ্টি হয় নিয়মিত এবং বাতাসে জলীয় অংশ বেশি থাকে, কখনো কখনো প্রখর সূর্যালোক দেখা যায়। এর ফলে তাপমাত্রা বৃদ্ধিও অনেকটা বেশি হয়। এই উচ্চ তাপমাত্রা এবং জলীয় অংশ থাকার জন্যে বেশ কতগুলি রোগের যেমন আক্রমণ হয়, পাশাপাশি চায়ের মশা বা হেলোপেলটিস ও লুপার, এই দুটি কীড়ারও আক্রমণ ব্যাপকভাবে দেখা যায়। বিশেষ করে আমরা বলবো বর্ষাকালের প্রধান রোগ হলো ব্ল্যাক রট। এটা হচ্ছে নিচু জমি, অনেক দিন বৃষ্টি হচ্ছে, সেখানে জল জমে আছে, জল বাগান থেকে বের হওয়ার যথাযথ ব্যবস্থা নেই, কারণ চা গাছের জন্য প্রচুর জল দরকার, কিন্তু সেই জল জমিতে দাঁড়িয়ে থাকবে না, সেই জন্য ড্রেনেজ যে ব্যবস্থা সেটা কিন্তু যথাযথ করা দরকার।
যেখানে ড্রেনেজ ব্যবস্থা যথাযথ নেই সেক্ষেত্রে জল জমে থাকতে পারে এবং গাছের উপরের দিকের পাতার ধারগুলো প্রথমে কালো হয়, পরবর্তীকালে গোটা পাতায় কালো হয়ে উপর থেকে গাছ শুকিয়ে নামে এবং ডাইব্যাক হয়, ফলে যে নতুন কাণ্ড সেগুলোও কিন্তু শুকিয়ে যায়, ক্রমশ সমস্ত পাতা ঝরে পড়ে এবং গাছ মরে যায়। এবারে আমরা সরাসরি দেখে নেব রোগ পোকার আক্রমণ ঘটলে চা পাতায় কী কী লক্ষণ দেখা যায়, কী ভাবেই তার প্রতিকার করা যেতে পারে, সমস্তটাই এবারে দেখে নেব আমাদের আজকের বিশেষজ্ঞের কাছে। হ্যাঁ, বর্ষাকালে যে সমস্ত রোগ পোকা দেখা যায় তার মধ্যে প্রধানত হেলোপোলটিসের আক্রমণ ব্যাপক আকার ধারণ করে। বিশেষ করে চা বাগিচার যেখানে বাঁশবাগান আছে বা জঙ্গল আছে সেদিক থেকে কিন্তু এই হেলোপোলটিসের আক্রমণ দেখা যায় এবং পরবর্তীকালে গোটা বাগিচায় ছড়িয়ে পড়ে। এই হেলোপোলটিস বা চায়ের মশা, এটা অনেকটা মশার মতো। এরা নতুন পাতা, বিশেষ করে ওয়ান বার্ড টু লিভ, যেখান থেকে সবথেকে ভালো মানের পাতা উৎপাদন হয় সেই জায়গাটা কিন্তু আক্রমণ করে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে হেলোপোলটিসের এখানে স্পট রয়েছে। এরা ওয়ান বার্ড এবং টু লিভ গাছের যে নরম জায়গা সেই জায়গা থেকে কিন্তু এদের স্টাইলেট ঢুকিয়ে রস শোষণ করে এবং ফলে সেখানে কালো কালো ছোট ছোট দাগের সৃষ্টি হয়। এদের যখন প্রচণ্ড আক্রমণ ঘটে তখন গোটা পাতাটাই কিন্তু ক্রমশ এই কালো দাগে ভরে যায় এবং গাছ থেকে ঝরে পড়ে। হেলোপোলটিসের যে ধাড়ি মশা তারা কিন্তু এই ওয়ান বার্ড অথবা নতুন পাতা অথবা প্লাকিং করার পর যে নরম সারফেস সেই সব জায়গায় কিন্তু তারা ডিম পাড়ে এবং ডিম ফুটে 7 থেকে 10 দিনের পর যে বাচ্চা বের হয় সেগুলোকে বলা হয় নিম্ফ এবং ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ ইনস্টার পর্যন্ত এই নিমগুলো পাতার মধ্যে থাকে, সেখান থেকে রস শোষণ করে এবং ধাড়ি যে পোকা সেগুলোও কিন্তু পাতা থেকে বিক্ষিপ্তভাবে রস শোষণ করে, তারা সেখানে ডিম পাড়ে। এর ফলে যে নতুন পাতা উৎপাদন প্রক্রিয়া সেটা ব্যাহত হয়, কারণ এরা যখন পাতা থেকে রস শোষণ করে সেখানে একটা স্যালাইভা সিক্রিশন করে এবং সেটা ডাউনওয়ার্ড নিচের দিকে নামতে থাকে। এই জন্য একবার যদি হেলোপোলটিসের ব্যাপক আক্রমণ ঘটে পরবর্তীকালে কিন্তু 2-3টে রাউন্ড পাতা উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হয়। সেই জন্য আমাদের সঠিকভাবে কিন্তু এই হেলোপোলটিস দমন করতে হবে। বিশেষ করে যে বাগিচার পাশে বাগান বা ফরেস্ট রয়েছে অথবা বাঁশবাগান রয়েছে সেই সমস্ত জায়গায় নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। হেলোপোলটিসের আক্রমণ দেখা গেলেই সঙ্গে সঙ্গে সেখানে কিন্তু অন্তর্বাহী কীটনাশক হিসাবে ক্লোথাইনিডিন অথবা অ্যাসিডামিপ্রিড অথবা থায়োমিথক্সাম স্প্রে করতে হবে। হ্যাঁ, বর্ষাকালে আরেকটি রোগের আক্রমণ দেখা যায় যেটাকে বলা হয় ব্ল্যাক রট। যেখানে নিচু জমি, ড্রেনেজ ব্যবস্থা যথাযথ নয়, সেখানে কিন্তু এই পাতাগুলোর প্রথমে ধারগুলো কালো হয়ে যায় এবং ক্রমশ এই কালো অংশটা বাড়তে থাকে এবং এটা কাণ্ডে পর্যন্ত পৌঁছে যায় এবং নতুন কাণ্ড সেগুলো কিন্তু ওপর থেকে শুকিয়ে যায়, ক্রমশ সম্পূর্ণ গাছটি কিন্তু শুকিয়ে যায়। এই ব্ল্যাক রটের দমন করতে গেলে যেটা দরকার, এদের আক্রমণ দেখা গেলে সঙ্গে সঙ্গেই সেখানে হেক্সাকোনাজাল, এটা 500 ml প্রতি একরে অর্থাৎ 200 লিটার জলে ব্যবহার করতে হবে। এছাড়াও কার্বানডাজিম, ম্যানকোজেব মিশানো 1 গ্রাম এবং 2 গ্রাম ম্যানকোজেব মিশিয়ে এটা 200 লিটার জলে 500 ml দিয়ে স্প্রে করা দরকার। অথবা ব্লাইটক্স বা ব্লু কপার, এটা 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে যদি স্প্রে করা যায় তাহলে কিন্তু এই ব্ল্যাক রটের আক্রমণ থেকে রক্ষা করা যায়। পাশাপাশি চা চাষিরা সেখানে ড্রেনেজ ব্যবস্থা যথাযথ রাখবে, মাটি পরীক্ষা করবে, মাটি পরীক্ষার ভিত্তিতে চুন ও ডোলোমাইট প্রয়োগ করতে হবে এবং মাটিতে যদি পটাশের পরিমাণ যথাযথ থাকে তাহলে কিন্তু এই ব্ল্যাক রট খুব সহজেই দমন করা যায়। এবারে আমরা বিশেষজ্ঞের কাছে জেনে নিতে চাইব যে গুণগত মানের দিক থেকে ভালো চা পাতা পেতে গেলে চাষি ভাইরা কোন কোন বিষয়গুলো মাথায় রাখবে। ভালো মানের চা উৎপাদন করতে গেলে প্রথমেই কিন্তু জমি হিসাবে বেছে নিতে হবে উঁচু থেকে মাঝারি জমি, মাটি পরীক্ষা করে নিতে হবে। চা চাষ কিন্তু অম্ল মাটি, বিশেষ করে 4.5 থেকে 5.5 এই পর্যন্ত অম্লত্ব যদি থাকে তাহলে সেখানে চায়ের উৎপাদন খুব বেশি হয়। সেই জন্য মাটি পরীক্ষা করে নিতে হবে। এর থেকে নিচে যদি পিএইচের মান থাকে তাহলে অ্যাসিডের মাত্রা বেশি, সেক্ষেত্রে কিন্তু চুন বা ডোলোমাইট প্রয়োগ করে এই চায়ের যে উপযোগী অম্লতা সেখানে আনতে হবে। এরপর যথেষ্ট পরিমাণ জৈব পদার্থ প্রয়োগ করতে হবে, নির্দিষ্ট দূরত্বে চা গাছ লাগাতে হবে এবং সেখানে সেড ট্রিও কিন্তু 10 মিটার অন্তর লাগাতে হবে। সেড ট্রি হিসাবে বেছে নিতে হবে সিরিজ, শিশু, ডালবার্জিরিয়া এই ধরনের সেড ট্রি এবং সেড ট্রি নিয়মিত লপিং করে তার যে উচ্চতা সেটা মেনটেন করতে হবে যাতে প্রয়োজনে বিভিন্ন রোগ পোকা যখন দেখা যায় পাশাপাশি ছায়া গাছ সেখানেও যাতে আমাদের স্প্রে করা যায় এবং ড্রেনেজ ব্যবস্থা যথাযথ রাখতে হবে, কারণ চা বাগিচায় দরকার প্রচুর জল কিন্তু জল দাঁড়াবে না। সেই জন্য জমির যে স্লোপ সেই অনুযায়ী ড্রেন করে যাতে অতিরিক্ত জল জমি থেকে বের করে দেওয়া যায় সেই ব্যবস্থা রাখতে হবে। নিয়মিত মাঠ পর্যবেক্ষণ করতে হবে। অন্যান্য বিশেষ পরিচর্যা হিসাবে যেমন প্রুনিং বা
ডাল কাটা এটা নিয়মিত করতে হবে। 4 বছর বয়স হলে সেখানে প্রুনিং, পরবর্তীকালে ডিপ স্কিপ, মিডিয়াম স্কিপ এই যে পরিচর্যা সেগুলোকে সঠিকভাবে করলে চা গাছের যে উচ্চতা সেটা মেনটেন করা যাবে, প্লাকিং টেবিল মেনটেন করা যাবে, এর ফলে পাতা তোলা যাবে এবং 7 থেকে 10 দিন অন্তর কিন্তু পাতা তুলতে হবে, তাহলেই কিন্তু সেখানে বার্ড টু লিভ যে গুণমানের যে পাতা সেটা কিন্তু আসবে। এছাড়া আমাদের ফার্টিলাইজার এনপিকে যেটাকে বলা হয় নাইট্রোজেন, ফসফেট, পটাশ 1:2:1 যথেষ্ট পরিমাণ জৈব পদার্থ এবং জীবাণু সার প্রয়োগ করতে হবে। বছরে 3 থেকে 4 বার সার বা ফার্টিলাইজার স্প্লিট ডোজে প্রয়োগ করতে হবে এবং উত্তরবঙ্গে যেহেতু অনুখাদ্যের অভাব রয়েছে সেই জন্য বোরন, জিঙ্ক, মলিবডেনাম প্রত্যেক 1.5 মাস অন্তর প্রয়োগ করতে হবে এবং জিব্বারেলিক অ্যাসিড ও বিভিন্ন ধরনের হরমোন সেগুলোও কিন্তু বছরে 2 থেকে 3 বার প্রয়োগ করতে হবে। এছাড়াও নিয়মিত চাষি ভাইকে জমি পর্যবেক্ষণ করতে হবে, কোনো ধরনের রোগ পোকার আক্রমণ হলে সঙ্গে সঙ্গে বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করে সেই ব্যবস্থা নিতে হবে। আর মনে রাখতে হবে গুণমানের চা পাতা উৎপাদন হয় কিন্তু বার্ড টু লিভ একদম উপরের নতুন অংশ থেকে, সেই জন্য নিয়মিত 7 থেকে 10 দিন অন্তর যদি পাতা তোলা যায় তাহলে কিন্তু সেই পাতা নির্দিষ্ট মাত্রায় এবং নির্দিষ্ট ইন্টারভ্যালে আসতে থাকবে। ফলে আমরা যদি যে তোলা পাতা সেখানে যদি 30% ফাইন লিপ থাকে তার কিন্তু বাজারে সবসময় দাম বেশি পাওয়া যায়। ক্ষুদ্র চাষিদের সেই জন্য আমরা বলবো তারা যদি এই সমস্ত পরিচর্যা সঠিকভাবে করে এবং বিজ্ঞানসম্মত যে ব্যবস্থা তারা যদি গ্রহণ করে এবং নিয়মিত নির্দিষ্ট যে 7 থেকে 10 দিন অন্তর পাতা তোলে এবং বিভিন্ন ধরনের রাসায়নিক জৈব জীবাণুসার এবং অনুখাদ্য সঠিক মাত্রায় প্রয়োগ করে এবং আমাদের টি বোর্ডের যে নির্ধারিত পেস্টিসাইড রয়েছে সেগুলো যদি নিয়ম মেনে প্রয়োগ করে তাহলে কিন্তু ভালো মানের পাতা উৎপাদন হবে এবং তাদের যে আর্থিক সমৃদ্ধি সেটাও অনেক বেশি হবে। আমরা জেনে নিলাম যে এই চা চাষ কতটা লাভজনক, কিন্তু বাজারে বেশি দাম পেতে গেলে চাষি ভাইরা কী মাথায় রাখবে সেটাই এবারে জেনে নেব। হ্যাঁ, চা চাষে বেশি দাম পেতে গেলে যেটা বলা হলো যে 1 বার্ড টু লিপ এটা সেখান থেকে চা গাছ থেকে তুলতে হবে। 30% যে ফাইন লিপ সেটা তাদের মেনটেন করতে হবে। এছাড়াও যেটা দরকার সেটা বিভিন্ন যে পেস্টিসাইড ব্যবহার করে সেগুলোর ক্ষেত্রে একটা এমআরএল ম্যাক্সিমাম রেসিডিউ লেভেল সেটা যে বিভিন্ন দেশের ক্ষেত্রে রয়েছে, যেমন ইউরোপিয়ান কান্ট্রির জন্য রয়েছে, জাপানের জন্য কোডেক্স রয়েছে, জার্মানির জন্য যে বিভিন্ন এমআরএল রয়েছে এবং কোনো পেস্টিসাইড ব্যবহার করার পর কতদিন পর যে পাতা তুলতে হবে এটাকে বলা হয় প্রি ইন্টারভ্যাল, সেগুলোও কিন্তু সঠিকভাবে মেনটেন করতে হবে। তাহলে বিদেশের বাজারে কিন্তু আমাদের এই চাকে পাঠানো যেতে হবে, কারণ বিদেশের বাজারের প্রধান অন্তরায় হলো রেসিডিউ। কারণ চা গাছে আমরা যে ধরনের পেস্টিসাইড ব্যবহার করি তার যে অবশেষ অংশ সেটাকে বলা হয় রেসিডিউ, সেটা অনেক সময় মেড টিতে চলে আসে। সেগুলো থেকে বাঁচার জন্য আমাদের যে ম্যাক্সিমাম রেসিডিউ লেভেল সেটাকে আমাদের মেনে চলতে হবে এবং আমাদের প্রি হারভেস্টিং ইন্টারভ্যাল অর্থাৎ পেস্টিসাইড ব্যবহার করার পর কতদিন পর পাতা তুলবে সেটিও নির্দিষ্ট পেস্টিসাইডের জন্য নির্ধারিত রয়েছে, সেটিকেও মেনে চলতে হবে এবং পাশাপাশি যে উন্নত প্রযুক্তি সেগুলোর ব্যবহার করতে হবে এবং গুড এগ্রিকালচার প্র্যাকটিস সেটা যদি করা যায় এবং সম্প্রতি ট্রাস্টি ব্যান্ড টি বোর্ড দ্বারা পরিচালিত হয়েছে। এই ট্রাস্টি ব্যান্ডের আওতায় আসতে গেলে তাদের কাছে এই উন্নত প্রযুক্তি পরিচর্যা এগুলো যদি ব্যবহার হয় এবং সেখানে যদি এই রেসিডিউ এবং প্রি হারভেস্ট ইন্টারভ্যাল এগুলো যদি সঠিকভাবে মেনটেন করা হয় তাহলে কিন্তু বিদেশে এই চা পাঠানো যাবে এবং চাষি ভাইরা আরও অনেক বেশি দাম পাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কিন্তু আজকে বিশেষজ্ঞের কাছে জেনে নিতে পারলাম যে বর্ষাকালীন চা চাষে রোগ পোকার আক্রমণ কিভাবে হয় তা দমনই বা কীভাবে করব, আর তার সাথে সাথে কি মাথায় রাখবো যাতে গুণগত মানের দিক থেকে ভালো চা পাতা আমরা পেতে পারি, আর কতটা লাভজনক সেটা তো অঙ্ক কষেই হিসেব কষে উনি দেখিয়ে দিলেন। আপনারা নিশ্চয়ই এগুলো শুনেছেন, এগুলো মাথায় রাখবেন, আর যখন সত্যিই চা চাষ যারা করতে চাইছেন তারা এগুলো মাথায় রেখে তবেই করবেন, দেখবেন অনেক ভালো ফলন পাবেন। ভালো থাকবেন, এভাবেই আপনাদের সাথে দেখা হয়ে যাবে আগামী পর্বে। নমস্কার।